নমস্কার বন্ধুরা, আমি আপনাদের জন্য এনেছি বেশ কটা সত্য ঘটনা। আমি তাই আপনাদের সাথে এগুলো শেয়ার করতে চাই। তো যার ভালো লাগবে আমার ঘটনা, সে নিশ্চয়ই যেন সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আমি যেগুলো লিখে সব নোট করে রেখেছি ওগুলোকে আমি আপনাদের কাছে শেয়ার করছি। সরি। আমার নাম সাক্ষী, আমি কলকাতায় থাকি। আমি আমার সম্বন্ধে অত কিছু জানাতে চাই না, বাট একটি এমন ঘটনা আমার সঙ্গে ঘটে গেছে, তার আমি কিছু ব্যাখ্যা দিতে চাই। আমি এক অফিসে কাজ করি, আমি সেসব জায়গাকার নাম নিতে চাই না। এক রাত আমি ফোন করলাম, তখন গাড়ি যাকে ফোন করেছিলাম আমাকে নিয়ে যেত রোজ বাড়িতে অফিস থেকে, সে আমার ফোন তুলে বললেন যে আমি আজকে হঠাৎ করে শ্বশুরবাড়ি এসে গেছি, আমি আসতে পারবো না। হ্যাঁ, আমি আমার এক চেনাশোনা বন্ধুকে ফোন করে দিচ্ছি, সে আপনাকে নিতে চলে আসবে। সেই যে ফোন করলো দাদা, তার আধা ঘন্টা পরে আমাকে নেবার জন্যে ওই ড্রাইভার যেই হোক সে দাদা চলে এলেন। আসার পরে আমি বসে সে দাদা আমাকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। হঠাৎ করে বাড়ি যেতে যেতে আমার যে রাস্তা আছে আমার অফিস থেকে ঘর, মধ্যিখানে একটুখানি শান্ত এরিয়া পড়ে, একটু বেরিয়ে গিয়ে আমার ঘরটা, কিন্তু অফিসটা একদম সিটির ভেতর। আমি অফিস থেকে বেরোই 7টার সময় আর আমি ঘরে পৌঁছাই 9টার সময়, তাহলে বুঝতেই পারছেন। এমনিতে আগে আমি ট্রেনে করে আসা যাওয়া করতাম, কিন্তু একবার ভিড়ের চোটে, গণ্ডগোলের চোটে আমি ট্রেন থেকে পড়ে গেছিলাম। ওর পর থেকে আমার ট্রেনে যাওয়া আসা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, আমি সে দাদার সঙ্গে যাচ্ছি, সে দাদা আমার সঙ্গে একটাও চু কোনো কথা নেই, কিচ্ছু নেই। আমি বলছি, আমাকে সে ঘর কোথায় তাও জিজ্ঞাসা করলেন না। সে আমাকে নিয়ে ঠিক আমার ঘরের কাছে দাঁড়ালেন, আমাদের নিজেদেরই বাড়ি। আর আমি বলছি আমাদের বাড়ি একটু সাইড দিকে, সিটির ভেতর না। যা হোক, দাঁড়িয়ে পড়লো। আমি বেরিয়ে ওনাকে টাকা জিজ্ঞেস করব, সেটুকুও সে আমার দিকে তাকালো না, গাড়িটা ব্যাক করে সে চলে গেল। আমি হাই উতাস করে তাকে ডাকছি, কিন্তু সে কোনো জবাব দিলেন না, তাকালেন না, কিছু বললেন না, চলে গেলেন। আমি ফোন করলাম সেই দাদাকে যে আমাকে প্রতিদিন ছাড়ে, যে আপনার বন্ধু এলো। তো আমি মানে ফোন করে জাস্ট আমি বলবো যে আপনার বন্ধু এলো, কিন্তু টাকা না নিয়ে চলে গেল। এই কেমন লোক, একটা কথাবার্তা নেই তার মুখে। সেই সাইড দিয়ে দাদা বলছে, আরে আমি তোমাকে কখন থেকে ফোন লাগাচ্ছি, তোমার ফোনই ধরছে না। আর হ্যাঁ, ফোন লাগাচ্ছেন কেন? তারপর আমি দেখলাম সত্যি মিস কল রয়েছে দাদার 5খানা, কিন্তু আমার ফোনে একটাও রিং হয়নি, বিশ্বাস করবেন আপনারা, জানি না, একটাও রিং হয়নি। আর ওই দাদা বলছে যে আমার যে বন্ধুটা ছিল তার কে জানে তার চাকা যে পাংচার হয়ে গেছে, চাকা পাংচার ঠিক করাতে গিয়ে তারপরে তার কি মোবিলে কিছু ওর গড়বড় হয়েছে, ওইসব ওর, তাই আমাকে ফোন করে জানিয়ে দিয়েছিল অন্য কাউকে তোমার কাছে পাঠাবার জন্য। কিন্তু সাক্ষী বলছে যে ওকে কেউ ছেড়ে দিয়ে গেছে, কিন্তু কে ছেড়ে দিয়ে গেছে সাক্ষী আজ পর্যন্ত জানে না, যে সাক্ষীকে কে ছাড়লো। আপনাদের মনে হয় এটা কিছু হরর লাগবে না, অত আশ্চর্য কথা না, কিন্তু যে গাড়িটার নম্বর সাক্ষী দেখেছিল সেই নম্বরেরই গাড়ি নাকি ওই দাদা ফোন করেছিল, তাকেই ফোন করেছিল, তারই আসার ছিল। আর সাক্ষী বলল যে আপনার বন্ধুটার কোনো ফটো আছে, পরে দেখেছিল ও যে ছাড়তো সেই ড্রাইভার দাদার কাছে, ওই বন্ধুটারও রূপ নাকি সেম টু সেম ওই ড্রাইভারেরই ছিল, কিন্তু সে এসেছিল না, তার ফোনের লোকেশানও ওখানেই ছিল। সে বলেছে আমি যদি আসবো তো টাকা কেন নেব না, আর আমি তাহলে কিছু কথাই কেন বলবো না। যা হোক, আমরা এটা বলতে পারবো না সাক্ষী যে তোমার সাথে সেদিনকে কি ঘটনা ঘটেছিল। যাই হোক, তুমি ভালো আছো, ভালো থাকো, এটাই প্রার্থনা করি। আমার নাম অশোক, আমার ভাইয়ের নাম আকাশ।
আমরা দুই ভাই একদিন ঘোরার খুব ইচ্ছা হলো। দুই ভাই বললাম যে বাইকে করেই বেশ আমরা দূর দূর ঘুরে আসি। ছুটির সময় ছিল, আমি ছুটি নিয়েছিলাম কাজের থেকে, আর আমার ভাইয়ের তখন +3 কমপ্লিট হয়েছিল। আমি আর আমার ভাই, শীতকাল ছিল, আমরা দুজনে জার্নি জ্যাকেট বগেরা সব কিছু নিলাম, পরলাম, হেলমেট একদম টিপটপ হয়ে দুই ভাই ভাবলাম এবার আমরা বেশ বাইকে করে ঘুরে আসবো। আমাদের মা নেই, বাবা আছেন। বাবা নিজের কাজে ব্যস্ত থাকেন। বাবাকেও বললাম যে বাবা তুমিও কি যাবে? আমার বাবাও বাইক চালায়। আমার বাবা বললেন না, তোরা দুজন ঘুরে আয়, ভালোই, আমি অন্য বাড়ি যাব। ঠিক আছে। আমরা ফোন করলাম মামাকে। মামা বলল যে ঠিক আছে, তোরা যখন যাবি এখান থেকে আমাকে পিক আপ করবি। আমাদের তার আগে 2 দিন অন্য জায়গায় ঘোরার ছিল। আমি আর আমার ভাই ঘুরতে গেছিলাম, তাই আমরা হোটেল নিলাম। হোটেল নেবার পরে আমরা দুজনে মানে ফ্রেশ হলাম। ফ্রেশ হবার পরে আমরা হোটেলের যে ম্যানেজার আছে তার কাছে গিয়ে বললাম যে এখানে খাওয়া দাওয়ার কিছু বন্দোবস্ত আছে। আমি ফোন করতে বলেছিলাম, কিন্তু আমার ভাই বলল নিচে যদি খাবার দাবার বন্দোবস্ত না থাকে তাহলে আমরা বাইরে থেকে খেয়ে আসবো। তো সে ম্যানেজার বললো হ্যাঁ, সব কিছু ব্যবস্থা আছে। আর ওই যে হোটেলে আমরা গেছিলাম, ওই হোটেলে যে আমরা 2nd ফ্লোরের একটা রুমে ছিলাম, আশেপাশে রুমগুলি সব ভর্তি, নিচেও সব ভর্তি ছিল। আমরা দেখলাম হ্যাঁ বেশ লোকজন, ভালোই লাগলো। যাই হোক, আমরা একা নই। রাত্রির বেলায় ঘুমাচ্ছি, হঠাৎ করে যেন আমার খাটটাকে কেউ খুব জোরে জোরে নাড়াচ্ছে। আগে তো ভাবলাম আমার ভাই বদমাশি করছে নাকি। 2টো খাট দুদিকে ছিল, ভাইয়ের দিকে তাকালাম, ভাই অঘোরে ঘুমাচ্ছে, নাইট বাল্বে আমি দেখতে পেলাম। তারপরে আমি হঠাৎ করে উঠে যখন বসলাম দেখলাম তখনও খাটটা নড়ছে। আমার পায়ের সাইডে দেখলাম একটা কালো, একদম কালো যেন একটা ছায়া দাঁড়ানো। তাতে আমার হৃৎপিণ্ডটা যেন ধকধক করা চালু হয়ে গেল। আমি আমার ভাইকে ডাকতে চাইছিলাম, কিন্তু ভাইকে আমি ডাকতেও পাচ্ছি না। আমার মুখ দিয়ে কোনো শব্দ আসছে না। একবার তো ভাবলাম বোবাই ধরে যে সেই ধরেছে নাকি। না, আমি একদম জেগে আছি। আর সত্যি আমি দেখতে পাচ্ছি ওই ছায়াটা একদম ও ছাতের সঙ্গে ওর মাথা মিলে গেছে, ঝুঁকে মতন আমার দিকে আবার ছায়াটাও এসেছে। আমি ভীষণ ভয় পেয়েছি, কিন্তু চিল্লাতে পারছি না। এই করতে করতে আমি টেবিল ল্যাম্পটাকে খুব জোরে নাড়িয়ে দিয়েছি হাত দিয়ে। তখন আমার ভাইয়ের ঘুম ভেঙে গেছে। আমার ভাই তাকিয়ে বলছে কি হলো, কি হলো দাদা, কি হলো? আমি ওকে ইশারাতে ডাকলাম। আমি যেই ডাকলাম ও এলো। আমার খাট হিলাও বন্ধ, আর ওই ছায়াটাও গায়েব। আমি আমার ভাইকে সর্বস্ব বললাম। আমার ভাই বলল তুই বোধহয় এটা ঘুমোতে ঘুমোতে দেখেছিস। তাও আমিও ভাবলাম যে ঘুমের ঘোরে বোধহয় কিছু উল্টোপাল্টা দেখেছি। ঠিক আছে, আমি বললাম আমার খুব ভয় পাচ্ছে। ভাই বলল চলে আয় আমার খাটে ঘুমিয়ে পড়। তখন আমি ঘুমাতে তো আর পারলাম না, কিন্তু তবুও তন্দ্রা ভালোই এসে গেল, আর কিছু আমার সঙ্গে হলো না। দ্বিতীয় দিন আমরা দুজন বললাম একটুখানি এধার ওধার ঘুরে আসবো, কিছু কিছু মার্কেটিং করব, তারপরে তো মামার কাছে কালকে বেরিয়ে যাব। ঠিক আছে, সেদিনটা ওখানেই থাকার ছিল। তো সন্ধেবেলাতেই আমরা দুজনে ঢুকে পড়েছি, কেননা সকাল থেকে আমরা বেরিয়েছিলাম, এমনিতেই খুব থকাহারা ছিলাম। দুজনে বেরিয়ে খেয়ে দিয়ে ঢুকে পড়েছি, কেননা সকাল সকাল আমরা মামার কাছে যাব। তখন আমার ভাই বলল আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আমি ঠিক আছে। আমার ভাই ফ্রেশ হয়ে নিজের বেডে চলে গেল। আমার ঘুম আসছিল না, আমি আমার ফোনটাকে একটুখানি নাড়াচাড়া করছিলাম। কত টাইম হয়ে গেছে তাও জানতাম না, দেখছিলাম না। হঠাৎ ফোনের দিকে তাকালাম তো 10টা বাজে। বাবা এত দেরি হয়ে গেছে, না এবার আমিও ঘুমাই। জাস্ট ঘুমাতে যাব, দরজায় কেউ নক করলো। দরজায় নক করাতে আমি দরজাটাকে খুলতে গেলাম, কেননা আমরা ভেতর থেকে বন্ধই করেছিলাম। খুলে দেখলাম না, কেউ নেই। দরজাটা বন্ধ করে জাস্ট আবার বেডে বসবো, হঠাৎ করে যেন করিডোরে টক 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 কে জুতো পরে চলাফেরা করছে। আমি ভাবলাম অনেক লোক আছে, তারা হবে বোধহয়। আমি এসে নিজের খাটে শুয়ে পড়লাম। আজকেও একটু ভয় লাগছিল, ভাবছিলাম ভাইয়ের পাশে শুয়ে, কিন্তু তবুও শুইনি। নিজের বেডেই শুয়ে পড়লাম। শুয়ে একটুখানি এধার ওধার এপাশ ওপাশ করে, না ঘুম আসছে না। আবার ফোনটাকে নিলাম। ফোনটা নেবার পরে হঠাৎ আবার দেখছি আমার খাটটা যেন কেউ নাড়া দিচ্ছে। তখন জাস্ট
11:30 11:45 হবে। এত জোরে জোরে নাড়া দিচ্ছে যে আমি খাট থেকে পড়েই যাব। আমি জাম্প মেরে সেদিনকে খাট থেকে কিন্তু নেমে পড়তে পেরেছি, আর নেবেই ভাইয়ের কাছে চলে গেছি। ভাইকে উঠাতে সাথে ভাই উঠে দেখছে, ভাইও সেই দৃশ্য দেখলো, খাটটা জোরে জোরে নাড়ছে আর যেন একটা কালো ছায়া রয়েছে দাঁড়ানো। ভাইও ভয় পেয়েছে, আমিও ভয় পেয়েছি। দুজনাতে একদম জয় শ্রীরাম নাম নিয়ে আমরা দুজনের দরজার দিকে এসে দরজার থেকে বেরিয়ে সিধা কাউন্টারে কাউন্টারে এসে একটা ছেলে ঝিমুচ্ছিল। আমরা তাকে বললাম। সে বলল যে কেন, কোন নম্বরে রয়েছেন? আমরা রুমের নম্বরটা বলাতে তার মুখটা যেন একটু শুকিয়ে গেল। বললো কে দিয়েছে আপনাকে? বলছে কে দিয়েছে মানে? যে ডিউটিতে ছিল আপনাদের সে দিয়েছে? বলছে না 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 দাদা, কোনো কথা নেই, দাঁড়ান, আপনার জিনিসপত্রটা যাও আছে সব নিয়ে নেবে আসুন, নিচের রুম খালি হয়েছে, ওখানে চলে যান। আলাম কেন এত রাত্রিরে, ওটার ব্যাপার কি ওই রুমে? সে বলে সেসব তো আমি জানি না, কিন্তু ওই রুমটা হঠাৎ করে খুললো কেন? ওই রুমটা তো বেশ 6 মাস ধরে একদম বন্ধ করে দেওয়া হয়েছিল। তাকে জিজ্ঞেস করাতে সে বলল ওই রুমে নাকি কিছু প্রবলেম হয়েছে, একটা লোক থাকতো চায়না থেকে, নাকি একটা লোক এসে রুমটা বুক করেছিল। সেই চাইনিজ লোকটা রাত্রিবেলায় নাকি কিছু কিছু মন্ত্রসন্ত্র পড়ারও তার আওয়াজ পাওয়া যেত। সেই আওয়াজ পেয়ে একদিন ওইখানকারই যে ম্যানেজার ছিল, সে বেশ ছিল 21 দিন 25 দিন মতন চাইনিজ লোকটা থাকার পরে, তারপরে তারা জানার পরে সে বলেছিল যে আপনি এখানে কি করছেন। সে যখন তাকে বলে এই রুমটা ছেড়ে দিন, এসব করবেন না, তো ও বলছিল নাকি না না আমার পুরো হয়নি, পুরো করতে দাও, আমি যদি পুরো না করি তোমরা সমস্যায় পড়বে। কিন্তু আমাদের মানে ওনাদের যে ম্যানেজার, সে একটাও কথা শোনেনি, তাকে বলেছে পুলিশে দিয়ে দেবো, এক্ষুনি তুমি এই রুম ছাড়ো। তো চাইনিজ লোকটা অনেক কাকুতি মিনতি করার পরেও ম্যানেজার কথা মানেনি। তাই ওই চাইনিজ লোকটা তখন ওইদের হোটেল ছেড়ে চলে গেছিল। তারপরে নাকি ম্যানেজার খুব অসুস্থ হয়েছিল, অসুস্থ হবার ফলে ম্যানেজার ওখানকার কাজও ছেড়ে দিয়েছিল। এইসব ব্যাপার আমরা জানতাম না। ওই রুমে কি আছে কি না কেউ জানে না, ফট করে নাকি রুমটা খোলে না। আমরা খুব রেগে গেলাম যে কেন তাহলে আমাদেরকে দেওয়া হলো না, রুম খালি ছিল না বলে বোধহয় দিয়েছিল। যাই হোক, তারপর থেকে তো ওই যাত্রায় ভালোভাবে আমরা বেঁচে গেলাম। ঠাকুর ঠাকুর করে মামার কাছে পৌঁছে গেলাম, মামাকেও সে কথা জানালাম। আমার মামাও কিছু কিছু ঘটনা বলেছে তার বন্ধুদের ব্যাপারে, সে ঘটনাগুলি আমি শেয়ার করব। থ্যাংক ইউ আপনাকে, আপনার ভাইকে, দুজনকে থ্যাংক ইউ। আর আমাদের গল্প শোনার জন্য, আমাদের সঙ্গে আপনারা স্থিরভাবে বসে গল্প শোনেন, এই জন্য আপনাদেরকে খুব খুব ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।